যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে কিছু পয়সা পড়ে থাকে তাহলে হয়তো আপনার কোনো না কোনো সময় মনে হয়েছে যে এই পয়সাটি ফালতু তো পড়ে আছে, এক কাজ করা যাক, এই পয়সাটা এফডির মধ্যে ইনভেস্ট করা যাক। এর পাশাপাশি যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আপনার বন্ধুদের কাছ থেকে আপনি সাজেশন নিয়ে থাকেন তাহলে হয়তো তারাও আপনাকে একই জবাবই দিয়ে থাকবে। বর্তমান সময়ে এই চিন্তা ভাবনাটি কিছুটা হলেও ঠিক আছে। সেই জন্য আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদের এমন একটি স্কিম নিয়ে কথা বলবো যে স্কিমের মধ্যে আপনার এফডি থেকে বেটার রিটার্ন আপনি পাবেন। এই ভিডিওটির মধ্যে আমরা এফডি এর পাশাপাশি আরবিট্রাজ ফান্ড সম্বন্ধে ডিটেলসে স্টাডি করব। আরবিট্রাজ ফান্ড কি হয়ে থাকে, এটি কিভাবে কাজ করে থাকে, এই দুটির মধ্যে সবচেয়ে ভালো কোনটি রিটার্নসের দিক থেকে, লিকুইডিটির দিক থেকে, এর পাশাপাশি রিস্কের দিক থেকে, এই সমস্ত কিছু আমরা ডিসকাস করব। এর পাশাপাশি আমরা একটি রিয়েল লাইফ এক্সামও আপনাদের সামনে তুলে ধরব। আফটার ট্যাক্স সবচেয়ে ভালো রিটার্ন আপনার কোন স্কিমের মধ্যে মিলবে, কাদের জন্য কোনটি সবচেয়ে বেটার, এফডি নাকি আরবিট্রাজ। তো এফডি সম্বন্ধে আপনার তো মোটামুটি একটি নলেজ থেকেই থাকবে। তো ফিক্সড ডিপোজিট একদমই কিন্তু সিম্পল। আপনি আপনার পয়সাটি একটি ফিক্সড ডিপোজিটের মধ্যে আপনি ইনভেস্ট করছেন, যার উপরে আপনার একটি পার্টিকুলার অ্যামাউন্টের ইন্টারেস্ট মিলে থাকে। মোটামুটি 6 থেকে 7% কাছাকাছি মোটামুটি আপনি এক্সপেক্ট করতে পারেন। এর পাশাপাশি এফডির মধ্যে আপনি কিন্তু লকিং পিরিয়ডও পাবেন, মানে একটি স্পেসিফিক টাইম পিরিয়ডের আগে আপনি আপনার এফডি কিন্তু কোনোভাবেই ব্রেক করতে পারবেন না। আপনার ইমার্জেন্সি পারপাস পয়সা সেখান থেকে বার করতে চান, আপনি পয়সা সেখান থেকে উইথড্র করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যানটি চার্জ করে থাকবে। তো এটি কিন্তু মোটামুটি বেসিক আমরা এফডি সম্বন্ধে আপনাদেরকে বলে নিলাম। তো এফডির মধ্যে যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুবই সিম্পল প্রসেস হয়ে থাকে, সেই জন্য অধিকাংশ মানুষ এফডিকেই প্রেফার করে থাকে। অপরদিকে আরবিট্রাজ ফান্ড সম্বন্ধে অনেক মানুষের কিন্তু কোনো রকমের ধারণাই নেই। তো এই যে আরবিট্রাজ ফান্ড, এটি আসলেই বাকি। তো আরবিট্রাজ ফান্ড এইভাবে কাজ করে থাকে। ধরুন আপনি কোনো গ্রামে বসবাস করেন, আপনি আপনার গ্রামের যে মার্কেট আছে সেখানে যে কোনো একটি প্রোডাক্ট পার কেজি 20 টাকায় কিনছেন। ঠিক একই প্রোডাক্ট আপনার যে পাশে শহর আছে সেখানে আপনার সেই মার্কেটে মিলছে 25 পার কেজি। তো এখানে আপনি সরাসরি প্রাইস ডিফারেন্স দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি একটি কাজ করতে পারেন, আপনার যে লোকাল মার্কেট, মানে আপনি যে গ্রামে যেখান থেকে সেই প্রোডাক্টটা 20 টাকায় পার কেজি পাচ্ছিলেন সেখান থেকে সেই জিনিসটা আপনি তুললেন, গিয়ে আপনার পাশে যে শহর অঞ্চল আছে যেখানে 25 পার কেজিতে বিক্রি হচ্ছে সেখানে গিয়ে সেই মালটি আপনি সেল করে দিলেন। তো এই যে 5 টাকার যে গেনটা, এটি কিন্তু সরাসরি আপনার প্রফিটের মধ্যে চলে আসছে। তো সেম একই রকম ভাবে কিন্তু আরবিট্রাজ ফান্ড কাজ করে থাকে। এটি কিভাবে কাজ করে হয়তো আপনি জেনে থাকবেন, আমাদের স্টক মার্কেটে ফিউচারও ট্রেড করে থাকে, এর পাশাপাশি স্টকও ট্রেড করে। তো যখন স্টক প্রাইস এবং ফিউচারের যে প্রাইস তার মধ্যে ডিফারেন্স থেকে থাকে, যেটিকে স্পট প্রাইস এবং ফিউচার প্রাইস বলা হয়ে থাকে। তো স্পটের আর ফিউচারের প্রাইসের মধ্যে যতটা ডিফারেন্স থাকবে এই ডিফারেন্সকেই ফান্ড ম্যানেজার ক্যাপচার করার জন্য ট্রাই করে থাকে। একটি এক্সাম্পল আমরা দিইনি, ধরুন যে কোনো একটি XYZ স্টক যার প্রাইস স্পটে চলছে 1000 টাকা এবং অপরদিকে ফিউচার মার্কেটে সেই স্টকেরই প্রাইস চলছে 1020 টাকা। তো এখানে ফান্ড ম্যানেজার কি করবে, এই প্রাইসের যে ডিফারেন্স সেটিকেই সে ইউজ করবে এবং এই যে 20 টাকার যে প্রাইস ডিফারেন্স সেই প্রফিটটাই কিন্তু সে কামিয়ে নেবে। এই মেথড ছাড়াও আরো যে পয়সা ওনাদের কাছে আছে সেই পয়সাটি সে টি-বিল এছাড়া যে কোনো ডেট ইনস্ট্রুমেন্টসে সে ইনভেস্ট করে থাকে। তো সেখান থেকেও কিন্তু এনাদের ইনকাম এসে থাকে। তো মোস্টলি এই যে সমস্ত প্রসেসগুলি, স্টক কেনা কিংবা ফিউচার সেল করা, এটি বুল মার্কেটও ওয়ার্ক করে থাকে, এর পাশাপাশি বিয়ারিশ মার্কেটও কিন্তু এটি ওয়ার্ক করে থাকে। এর পাশাপাশি এই যে সমস্ত পজিশন সবগুলি কিন্তু হেজ হয়ে থাকে, এই জন্য এখানে খুব বেশি রিস্ক হয়ে থাকে না। তো অবভিয়াসলি এখানে কিন্তু হালকা একটু রিস্ক থেকে থাকে, অতটা হয়ে থাকে না যতটা ইকুইটি ফান্ডের মধ্যে থেকে থাকে। অপরদিকে যদি আপনি ফিক্সড ডিপোজিটের কথা বলেন সেখানে কিন্তু একদম রিস্ক নেই বলতে গেলেই চলে, এই জন্যই কিন্তু অধিকাংশ মানুষ ফিক্সড ডিপোজিটের দিকেই বেশি ঝুঁকে থাকেন। তো এখানে আমরা একটি ফ্যাক্টও আপনাদের সামনে রাখবো। যদি আপনি রিস্কোমিটারে আরবিট্রাজ ফান্ড যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে দেখাবে লো রিস্ক, কিন্তু এখানে রিস্ক আছে। তো এখানে যদি পিছনে 10 থেকে 15 বছরের ডেটা যদি আপনি এখানে কনসিডার করেন, পুরোপুরি 1 বছরে কোনো আরবিট্রাজ ফান্ড নেগেটিভ রিটার্ন এখনো পর্যন্ত দেয়নি। তবে হ্যাঁ, পজিটিভে হয়তো কম হয়ে থাকতে পারে, কিন্তু নেগেটিভ রিটার্ন কোনো আরবিট্রাজ ফান্ড এখনো দেয়নি। তো সেই জন্যই আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তার সাথে কিছু যে ছেড়ছাড় হবে তার কিন্তু খুবই কম চান্স এখানে থেকে থাকে। শর্ট টার্মের জন্য হয়তো হতে পারে, কিন্তু লং টার্ম মানে 1 বছরের উপরে যদি আপনি সেখানে সাইকেলটা দেখেন সেখানে এখনো পর্যন্ত নেগেটিভ রিটার্ন কখনোই আসেনি। তো অবভিয়াসলি এখানে আরবিট্রাজ ফান্ড আপনার জন্য একটি বেটার অপশন হয়ে থাকতে পারে। এর জন্যই আমরা জানবো আরবিট্রাজ ফান্ডে আপনার কতটা রিটার্ন আপনি পাবেন, এর পাশাপাশি এফডির সাথেও আমরা এখানে কম্পেয়ার করে দেখবো। এর পাশাপাশিও আমরা দেখবো ট্যাক্সেশনের পরে কিরকম কি রিটার্ন আপনি পাচ্ছেন। তো এফডির
মধ্যে আপনি 6 থেকে 7% কাছাকাছি রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। পিডি ট্যাক্সের কথাই আমরা এখানে বলছি। অপরদিকে যদি এই ক্ষেত্রে আমরা আরবিট্রাজ ফান্ডকে কনসিডার করে থাকি, সেক্ষেত্রে 6 থেকে 8% পর্যন্ত এখানেও আপনি এক্সপেক্ট করতে পারেন। অপরদিকে যদি আপনি এই দুটি ট্যাক্সেশন সম্বন্ধে কথা বলে থাকেন, এফডির যে ট্যাক্সেশন হয়ে থাকে সেটি যতটা ইন্টারেস্ট আপনি পাবেন, সেই ইন্টারেস্টকে কিন্তু সরাসরি আপনার যে ইনকাম হবে সেই ইনকামের মধ্যে কিন্তু অ্যাড করে দেওয়া হবে এবং অ্যাজ পার ইওর ট্যাক্স স্ল্যাব এটিকে ট্যাক্স করা হয়ে থাকে। এর পাশাপাশি আরেকটিও জিনিস আছে যেটি যারা এফডিতে ইনভেস্ট করে থাকে তারা হয়তো জানে না, এফডির যে ইন্টারেস্ট ক্রেডিট আপনার কাছে থেকে থাকে তার মধ্যে কিন্তু টিডিএস ডিটেক্ট হয়ে থাকে। মানে আপনার এফডি ম্যাচিওর হোক কিংবা না হোক, আপনার অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট ক্রেডিট হবে তার উপরেই কিন্তু আপনার টিডিএস ডিটেক্ট করে থাকবে। এটি যদি আপনার 50,000-এর উপর হয়ে থাকে তাহলে 10% এটি ডিটেক্ট করা হয়ে থাকে। এর মানে হলো, ধরুন আপনি 2 বছরের জন্য এফডি বুক করেছেন, সেটি ম্যাচিওর হয়তো 2 বছর পরে হবে, কিন্তু এফডির যে ইন্টারেস্ট সেটি তো প্রতি বছরই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, সেই জন্যই আপনার প্রতিটা ইয়ার আপনার টিডিএস ডিটেক্ট হয়ে থাকবে। তো অনেক ক্ষেত্রেই যখন আমরা এফডির মধ্যে ইনভেস্ট করে থাকি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ট্যাক্সেশনের যে সমস্যাটা, এটা কিন্তু আমরা সরাসরি ইগনোর করে দিয়ে থাকি, কিন্তু আপনার পোস্ট ট্যাক্স রিটার্ন আপনি কতটা কি পাচ্ছেন সেটি কিন্তু অনেক মানুষকে নজরই দেয় না। তো অপরদিকে যদি আপনি আরবিট্রাজ ফান্ডের যে ট্যাক্সেশন সেটি সম্বন্ধে যদি আপনি জানেন, আরবিট্রাজ ফান্ড কিন্তু ইকুইটির মতন কিন্তু ট্যাক্সেশন হয়ে থাকে। মানে যেরকম ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়ে থাকে, ঠিক একই রকমই ট্যাক্স বেনিফিট আপনি পেয়ে থাকবেন। 1 বছরের আগে আপনি আপনার যে আরবিট্রাজ ফান্ড সেটি যদি সেল করে থাকেন, সেক্ষেত্রে 20% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনার দিতে হবে। অপরদিকে 1 বছরের বেশি যদি আপনি হোল্ড করে থাকেন, সেক্ষেত্রে 12.5% এলটিসিজি মানে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটি কিন্তু আপনাকে পে করতে হবে। অপরদিকে 1.25 লাখের যে এক্সামিনেশন সেটিও কিন্তু আপনার এর পাশাপাশি মিলবে। মানে সোজা ভাষায়, যদি আপনার প্রফিট 1.25 লাখের মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের ট্যাক্সেশনের ঝামেলায় আপনার পড়তে হচ্ছে না। চলুন এই সমস্ত জিনিসগুলি আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি এক্সাম্পল আমরা নিয়েছি, যেখানে আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করেছি আরবিট্রাজ ফান্ডে এবং এফডির মধ্যে, যার মধ্যে রেট অফ রিটার্ন আমরা 6.5%-এর কাছাকাছি কনসিডার করছি। তো যদি আপনি চান এখানে, সেক্ষেত্রে 7% কিংবা 8% আপনি কিন্তু করতে পারেন। তো ডিউরেশন আমরা এখানে 1 ইয়ার নিয়েছি, মানে 1 ইয়ার আপনি 1 লাখ টাকা আরবিট্রাজ ফান্ডের মধ্যেও লাগিয়েছেন, এফডির মধ্যেও লাগিয়েছেন। তো প্রি ট্যাক্স রিটার্ন এখানে আপনি কত হচ্ছে সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, 6,500 দুটি কেসে। ট্যাক্স রেটের কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে 1 বছর পরে আরবিট্রাজ ফান্ডের ক্ষেত্রে 12.5% এলটিসিজি আপনার দিতে হবে, এবং অপরদিকে এফডির মধ্যে সবচেয়ে হাই ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে যদি আপনি আসেন, সেটি হলো 30%। তো অনেকে হয়তো বলে থাকবে যে 30%-এর মধ্যে আমরা আসছি না, সেটি সম্বন্ধে আমরা সামনে কথা বলবো। তো 30% সবচেয়ে বেশি হাইস্ট ব্র্যাকেট হয়ে থাকে, সেই জন্যই আমরা এখানে 30% কনসিডার করেছি। তো এখানে ট্যাক্স কতটা আসছে আরবিট্রাজ ফান্ডে, 90,150 রুপিস। তো পোস্ট ট্যাক্স রিটার্নের পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরবিট্রাজ ফান্ডের মধ্যে আপনি পাচ্ছেন 5,688 রুপিস, এবং এফডির মধ্যে আপনি পাচ্ছেন 4,550, যার মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ যদি আপনি দেখেন, তো আরবিট্রাজ ফান্ডের মধ্যে 5.7%-এর গেন আপনি পাবেন, অপরদিকে এফডির মধ্যে আপনি 4.5%-এর গেন আপনি বানিয়েছেন। তো এখানে কিন্তু মূল ডিফারেন্সটা এসে থাকে, যেটি অনেক মানুষই এই সম্বন্ধে ওয়াকিবহল নয়, কারণ ট্যাক্সেশনের সম্বন্ধে অনেক মানুষ তো ভেবেই থাকে না। অধিকাংশ মানুষই কিন্তু অন পেপারে রিটার্নই দেখে থাকে যে 7% কিংবা 8%, এটি কিন্তু অধিকাংশ মানুষ ক্যালকুলেশন করে থাকে। তো এক্ষেত্রে আপনার পকেটে কত টাকা আসছে ট্যাক্সেশনের পরে, সেটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা ধরে নিলাম যে 1 বছরের আগে আপনি আপনার ফান্ডটি সেল করে দিলেন, তো সেক্ষেত্রে আরবিট্রাজ ফান্ডে তো আপনার 20% ট্যাক্স লাগবে। তো এটির জন্য আমরা এখানে একটি এক্সাম্পল কনসিডার করেছি। এর জন্য আপনি দেখতে পাচ্ছেন পোস্ট ট্যাক্স রিটার্ন 5.2%-এ আসছে। এর পরেও এটি এফডির থেকেও কিন্তু যথেষ্টই ভালো। তো আপনি যদি চান এই এক্সাম্পলটি কিন্তু আপনি পজ করে এখানে স্টাডি করতে পারেন। তো এটি কিন্তু আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, যেটি আমরা ভিডিও শুরু থেকে কিন্তু বলছি। এফডির থেকে বেটার অপশন আপনার কাছে কিন্তু আছে, যদি আপনি চান সেটিও কিন্তু কনসিডার করতে পারেন। তো এখানে আরেকটি প্রশ্ন এসে যায়, সেটি হলো কাদের এফডি চুজ করা উচিত এবং কাদের আরবিট্রাজ ফান্ড চুজ করা উচিত। তো এটি অনেকটাই কিন্তু পার্সোনাল কোশ্চেন, কারণ এখানে অনেক রকম ফ্যাক্টরি কিন্তু চলে আসে। আপনার ট্যাক্স ল্যাবের মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স চলে আসে, এর পাশাপাশি আপনি কতদিন এখানে ইনভেস্টেড থাকতে চাইছেন সেটিও কিন্তু একটি খুব মোটা একটা কারণ। তো যদি আপনি 1 বছরের বেশি কোনো ফান্ডের মধ্যে আপনি ইনভেস্ট করতে চাইছেন, এবং যদি আপনার পিছনে কোনো খাই না থাকে, মানে আপনার 1 বছর আগে আপনি কোনোভাবেই এই ফান্ডটি সেল করবেন না, যার মধ্যে আপনি 1.25 লাখের ট্যাক্স ক্লেম সেটি আপনি করছেন না, সেক্ষেত্রে কিন্তু আরবিট্রাজ ফান্ডকে আপনি অতি অবশ্যই কনসিডার করতে পারেন, কারণ এখানে যে গেনটি আপনি পাবেন তার উপরে কিন্তু কোনো রকমের ট্যাক্স আপনার লাগবে না, কারণ 1.25 লাখের যে এক্সামিনেশন সেখানে কিন্তু আপনি ক্লেম করতে পারছেন। তো
ডেফিনেটলি যেসব মানুষ 1 বছরের উপরে তাদের ইনভেস্টমেন্ট জার্নিটা সে কন্টিনিউ করতে চাইছেন, সেক্ষেত্রে আমাদের হিসাবে তাদের আরবিট্রাজ ফান্ডই কিন্তু চুজ করা উচিত। অপরদিকে যদি আপনি 1 বছরের নিচে ইনভেস্টর হয়ে থাকেন, কারণ এফডির মধ্যে একটি প্রবলেম হয়ে থাকে যে আপনার যদি জানা থাকে যে কখন আপনার পয়সাটা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এফডির মধ্যে আসতে পারেন। কারণ এফডি সবচেয়ে বড় সমস্যা হলো যদি আপনি আপনার ম্যাচুরিটির আগে আপনি আপনার এফডি যদি ভাঙেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্ল্যানটি চার্জ করে থাকবে তারা, এবং এই প্ল্যানটি লাগিয়ে যে আপনার যে ওভারঅল গেন সেটাও কিন্তু অনেকটা ডাউনে চলে আসবে। তো এফডি আমরা যে কোনো মানুষকে তখনই রিকমেন্ডেশন দিই যে যখন কোনো মানুষের পিছনে কোনো চাহিদা নেই, সেক্ষেত্রে কিন্তু একটি সম্পূর্ণ টেনশন ফ্রি এবং রিস্ক ফ্রি একটা ইনভেস্টমেন্ট। তো এক্ষেত্রেও কিন্তু কোনো ব্যাংক 8% দিয়ে থাকে, কোনো ব্যাংক 8.25%ও দিচ্ছে। অবভিয়াসলি বেশিরভাগ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু এটি ফ্যাসিলিটিসটা থেকে থাকে। তো এটি কিন্তু আপনি মার্কেটে সার্চ করে তারপরেই সেই সব ব্যাংকের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এফডির জন্য, কারণ এক্ষেত্রে আপনি যে ট্যাক্স বেনিফিট সেটা কিন্তু সবচেয়ে বেশি পাচ্ছেন, কারণ এখানে কিন্তু 10%-এর কাছাকাছি ট্যাক্স পাচ্ছে। সেক্ষেত্রে আরবিট্রাজ ফান্ডের থেকে আপনি সবচেয়ে বেশি ট্যাক্স বেনিফিট এর মধ্যেই পাচ্ছেন। তো আপনি যদি 30% ব্র্যাকেট সাইজের মধ্যে আসেন, সেক্ষেত্রে আপনার পোস্ট ট্যাক্স রিটার্ন সেটা কিন্তু আপনার সবচেয়ে এফডি বেটার হবে। অপরদিকে আরবিট্রাজ ফান্ডে যদি আপনি 20% এসটিসিজি দিয়েও থাকেন, তাহলেও আপনার এফডি 30%-এর তুলনায় অনেকটাই কম আপনি পাবেন। তো এই জন্যই আপনার সবচেয়ে আগে এটি জানতে হবে যে আপনি কোন টাইমে ফ্রেমের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, এর পাশাপাশি আপনি কোন ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আসছেন। এর পাশাপাশি যদি আমরা লিকুইডিটির কথা বলে থাকি, ধরুন আপনি পয়সা ইনভেস্ট করছেন, কখন কি প্রয়োজন পড়বে কেউই জানে না। এফডি যদি আপনি ব্যাংকের মারফত করেন কিংবা এখন আজকাল অনলাইনের মারফত হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অনলাইনই সেটি ব্রেক করা যায় এবং সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই পয়সাটা ক্রেডিটও হয়ে যায়। এফডির মধ্যে এই একটি সুবিধা কিন্তু আপনি পাবেন, কারণ সাথে সাথে আপনি আপনার পয়সাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। ঠিক অপরদিকে যদি আপনি আরবিট্রাজ ফান্ডের কথা বলেন, মানে আরবিট্রাজ ফান্ডের মধ্যে যদি আপনি পয়সা এখান থেকে উইথড্র করেন, সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে, মানে ওয়ার্কিং ডে এর মধ্যে আপনার পয়সাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলেই আসে। কোনো ফান্ডের মধ্যে প্রসেসিং টাইম একটু কম এবং কোনো ফান্ডের মধ্যে প্রসেসিং টাইম একটু বেশি। এবং যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে অতি অবশ্যই আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কনসাল্ট করেই নেবেন। তো আমাদের কাজ হলো আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা, যেটি আমরা অলরেডি করে দিয়েছি। তো এক্ষেত্রে আপনি কোন অপশনটা চুজ করবেন এবং অলরেডি আপনি কিসের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন, সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না।